2026 সালে নির্বাচন দেখতে চাইলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। এজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, অন্যথায় কোনো নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। এসব কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টনে জামায়াত সহ 8 দলের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জনগণ। 7 নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় 8 দল। সেই সমাবেশ পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীদের উপস্থিতিতে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্টন সহ আশপাশের এলাকা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ দলের চাহিদায় সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না। নেতারা আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হলে তা হবে 2029 সালে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের, 5 বছর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। 24-এর নির্বাচন যদি বলা হয় নির্বাচন, তাহলে 26 সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে 29 সালে। আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ সময় বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে আবারও ফ্যাসিবাদের জন্ম দিতে চায় বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 2026 সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন অবৈধ। জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, নাহলে অবৈধ নির্বাচন হবে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার 8 দলের শান্তিপ্রিয় ভাষা না বুঝলে আরো কঠোর হবেন তারা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টিকে দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও সদরে একটি মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, এই ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা থাকলে তা তুলে নেওয়া হবে। তবে কয়েকটি গণমাধ্যমে সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়। মির্জা ফখরুল ইসলাম সারা দেশে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার কথা বলেননি। গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। চলমান সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিমানবন্দরগুলোতে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে বেবিচক। এতে সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিকেল পেট্রোল, ফুড পেট্রোল বাড়ানো সহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার কথা বলা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। এছাড়া সব বিমানবন্দরের সর্বোচ্চ জনবল রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেইলেন্স কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর এলাকায় আরও 1 মাস সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 111 পটুয়াখালী 1-এ।
স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পটুয়াখালী 1 আসনে। এই আসনটি পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 2008 সালের নির্বাচনের পর এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায় এবং তারা আসনটি পুনরুদ্ধার করতে মরিয়া এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী বিমান বাহিনীর সাবেক প্রধান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অতিথি হয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। স্বাগত আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাইব যে প্রার্থীর মনোনয়ন ঘোষণার পরই তো আপনারা মাঠে নেমেছেন ভোট চাইতে, ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। ভোটারদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন এবং তারা কি বলছেন? ধন্যবাদ ডিবিসি টেলিভিশন। পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 3রা নভেম্বর জানতে পারি মনোনয়ন আমাদের দল থেকে পটুয়াখালী জেলায় 1 আসনে জনাব এয়ার ভাইস মার্শাল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রী জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। আমরা সবাই সঙ্গেই পটুয়াখালী জেলা বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন এখানে একাট্টা এবং ঐক্যবদ্ধ। আমাদের নেতা তারেক সাহেবের নির্দেশে আমাদের 27 তারিখ একটি সভা হয়েছে গুলশান অফিসে, সেখানে সে আমাদের কাছে অনেক বলেছে। আমরা তাই নমিনেশন দেওয়ার সঙ্গে ধানের শীষের পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং পটুয়াখালী জেলা বিএনপি অনেক ঐক্যবদ্ধ। এখানে সন্ত্রাসী যেমন ছিল আওয়ামী লীগ আমলে, এখানে সন্ত্রাসীর জনপদ ছিল, বহু লোকের হত্যা করা হয়েছে, মামলা দিয়েছে, হামলা করেছে। এটা বাংলাদেশের ভিতরে এটা সন্ত্রাসীর জনপদ ছিল। এবং 5ই আগস্টের পরে আমরা যখন এখানে আমরা রাজনীতি করা শুরু করলাম উন্মুক্তভাবে, স্বাধীনভাবে, যেমন রক্তের বিনিময় এবং পঙ্গুত্বের বিনিময়, পটুয়াখালীতে একটি মানুষ আশ্বস্ত করছে, বিএনপির উপর আস্থা রেখেছে যে এখানে কোনো বৈষম্য নাই। আমাদের নির্দেশে, তারেক সাহেবের নির্দেশে আমরা এখানে রাজনীতি করি। আমাদের এখানে কোনো চাঁদাবাজি নাই, কোনো লুটতরাজ নাই, মানুষের কোনো অবহেলা নাই, মানুষের কোনো কষ্ট এখানে নাই। আপনি যেমনটি বলছিলেন, যখন যাচ্ছেন ভোটারদের দাঁড়িয়ে তখন তারা কি বলছেন, আর আপনারা সংগঠন থেকে উন্নয়ন ভাবনা নিয়ে কি ভাবছেন? আমরা যখনই যাচ্ছি সবাই আমাদেরকে সাদরে গ্রহণ করছে। তারা আমাদের ভরসা করে, বিএনপিকে ভরসা করে পটুয়াখালীতে, যে আপনি যে বিগত 3টা ইলেকশন হয়েছে, দিনের ভোট রাত্রেও হয়েছে। আমরা চাই এদেশের মানুষ ভোটাধিকার ফেরত পাক, গণতন্ত্র ফেরত পাক। এইটাই আমাদের নেতার কথা। কি সংকট আছে এই জেলায়? এখানে সংকট কিছুই নেই, আমাদের দলের ভিতর কোনো বিভেদ নেই। আমরা একাট্টা। আমরা মনে করি 4টা আসন পটুয়াখালীতে, এই 4টা আসনই আমরা উপহার দেব তারেক রহমান এবং খালেদা জিয়াকে। আপনারা রাজনৈতিক অন্য যে দল আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? বিশেষ করে ইসলামী দলগুলো যদি জোট গঠন করে তাহলে আপনাদের প্রতিদ্বন্দ্বী হবেন তারা? আমি মনে করি পটুয়াখালী জেলায় ইসলামী দল, জামাত ইসলাম বলেন বা এই যে হাত পাখা বলেন, এটা তেমন উল্লেখযোগ্য কিছু না। তারা, আমি মনে করি না যে তারা বিএনপির সঙ্গে, ধানের শীষের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সবশেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা এখানে 100%ই জয় ব্যাপারে আশাবাদী। আমরা এখানে ধানের শীষ 4টা ছিটেই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা সেইভাবেই চলাফেরা করি, মানুষের আস্থা অর্জন করেছি পটুয়াখালীর মানুষ এবং নেতাকর্মীরা। আপনিও আশ্চর্য হয়ে যাবেন এই পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন কতটা সুসংগঠিত এবং কতটা একাট্টা। আমরা যা করি একত্রে করি এবং ভোটারদের কাছে যাই, ধানের শীষের পক্ষে আমরা ভোট চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই আসনে সাংগঠনিক কার্যক্রম গোছানোর পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষ হয়ে নেতাকর্মীরা কাজ করছেন এবং তারা দিন শেষে নিশ্চিত করবেন বিজয়, এমনটাই প্রত্যাশাও করছেন। তো আজকে আমরা সারাদিন ছিলাম বরগুনা 2 আসন এবং পটুয়াখালী 1 থেকে ইলেকশন এক্সপ্রেসে দেখা হবে 2 এবং 3 আসনে। সে পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।
জুলাই সনদের আইনি স্বীকৃত জাতীয় নির্বাচনের আগে গণভোট বিষয়ে আলোচনার জন্য কাল প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে জামায়াত সহ আন্দোলনরত 8টি দল। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে 8 দলের সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে 8 দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যাপারে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে 8 দলের নেতারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোট, অন্তত সংসদের উচ্চকক্ষে পেয়ার সহ 5 দাবিতে 2.5 মাস ধরে আন্দোলন করছে 8 দল। ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন বলে নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন ভারতের গণমাধ্যম দোষ চাপানোর চেষ্টা করে থাকে। যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু তো কোনো কারণ নেই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। কাজে এটা নিয়ে আমরা বোঝার না। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট। জাতিসংঘ আমাদেরকে কিছু বলেনি। ভারতের রাজধানীতে প্রাণঘাতী বিস্ফোরণের 24 ঘন্টারও কম সময়ের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 27 জন। আত্মঘাতী এই হামলার ঘটনায় প্রতিবেশী দেশ ভারত সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দিল্লির পর এবার পাকিস্তানের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। প্রাণঘাতী এ বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্রুতই হামলাকারীর পরিচয় শনাক্ত করা যাবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলাকারী আদালত ভবনের বিপরীতে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। ভেতরে ঢুকতে না পেরেই পুলিশের গাড়ির কাছেই বিস্ফোরণ ঘটায়। এদিকে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, এ হামলায় জড়িত ভারত সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো। সন্ত্রাসী বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা নিন্দনীয় বলেও জানান শেহবাজ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সবশেষ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল 3 বছর আগে। এরপর দেশটিতে বেশ কিছু আত্মঘাতী হামলা হলেও বেশ নিরাপদ ছিল ইসলামাবাদ। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, একথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত সরকার জুলাই সনদ ধরে রাখবে কিনা এমন শঙ্কাও প্রকাশ করেন আইন উপদেষ্টা। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। একের পর এক বাসে আগুন আর ককটেল বিস্ফোরণে হঠাৎ আতঙ্কের নগরী ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ এই কাজ করছে জানিয়ে সরকার বলছে, বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে রাস্তার পাশে জ্বালানির তেল বিক্রি বন্ধ রাখা সহ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। ডিএমপি কমিশনার জানিয়েছেন, 13ই নভেম্বর ঘিরে শঙ্কা না থাকলেও নিরাপত্তা জোরদার করা হবে ব্যাপক মাত্রায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13ই নভেম্বরের ঢাকা লকডাউনের কর্মসূচির আগে রাজধানীর কয়েক জায়গায় বাসে আগুন দেওয়ার পাশাপাশি ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এতে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জ্বালাও পোড়াও চালিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের নেশা। আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই কাজ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই আগস্টে, এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে। এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে।
24 ঘন্টায় ঢাকা মহানগরীতে নাশকতার অভিযোগে 17টি মামলা করা সহ 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়াও 13ই নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি। অনতিবিলম্বেই আমরা এই যে মোটরবাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাআল্লাহ। জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। এদিকে মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে কোনো নাশকতা রুখতে সজাগ সব বাহিনী। যে বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 111, পটুয়াখালী 1-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পটুয়াখালী 1 আসনে, যে আসনটি পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা নিয়ে গঠিত। আমার সাথে দুজন অতিথি রয়েছেন এবং আমার ডান পাশে একজন হচ্ছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী পৌর শাখার কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল নাহিয়ান, এবং আমার বাম পাশে রয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল ওহাব। এবং আমরা প্রথমেই কথা বলবো জামায়াতে ইসলামের যিনি রয়েছেন তার সাথে। এবং এই আসন থেকে জানিয়ে রাখি আপনাদের, এই আসন থেকে জামায়াতে ইসলামের যিনি জেলার আমির নাজমুল হাসান, অ্যাডভোকেট নাজমুল হাসান, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং তার এখানে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তার কাছে জানতে চাইব আসলে দীর্ঘ সময় পরে আপনারা যে কর্মব্যস্ত সময় পার করছেন, ভোটের জন্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তো সে বিষয়ে কেমন আপনারা সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে সারা দেশে এই অনুষ্ঠান করার জন্য। আমরা ইতিমধ্যে বিশেষ করে পটুয়াখালী সদর 1 আসন এবং পটুয়াখালীর আপামর জনগণের কাছে বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী 1 আসনের যিনি প্রার্থী আছেন অ্যাডভোকেট আলহাজ নাজমুল হাসান, তার পক্ষে আমরা জনগণের দেড়গড়ে পৌঁছিয়েছি এবং আমাদের সম্মানিত মা বোন সর্বস্তরের ভোটারদের কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তাদের একটি বক্তব্য আমরা পাচ্ছি অধিকাংশ জনগণের কাছ থেকে, বাংলাদেশ দীর্ঘ 15টি বছর গুম, খুন, ক্রস ফায়ার, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো আলেমদের নির্যাতন, জুডিশিয়াল কিলিং, এই যে যাবতীয় একটি দুঃশাসনের মধ্যে ছিল, বাংলাদেশটাকে একটি বৃহৎ কারাগারে পরিণত করে রাখা হয়েছিল। এর বিরুদ্ধে জনগণ যে একটি 2 সহস্রাধিক আমাদের পিতামাতার বুক খালি হওয়ার মাধ্যমে যেটি নতুন বাংলাদেশ পেয়েছে, তার একটি স্বাদ, স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ, বাক স্বাধীনতার স্বাদ তারা পাবে আগামী নির্বাচনে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তারা গণরায় দেওয়ার মাধ্যমে যে প্রতিফলিত রেজাল্ট হবে, এর মাধ্যমেই তারা পাবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থীরা রয়েছেন, আমাদের অ্যাডভোকেট নাজমুল হাসান পটুয়াখালী 1 আসনে ইতিমধ্যে তিনি জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আপনারা জানেন এদেশের জনগণ চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে, এবং তারা জনগণের অধিকার যারা জনগণের কাছে পৌঁছে দেবে, জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে না, জনগণের অধিকারকে যারা নাকে ছড়ি দিয়ে ঘুরাবে না, এমন নেতৃত্বকে উপহার দেওয়ার জন্য, সংসদে পাঠানোর জন্য পটুয়াখালী 1 আসনের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আরেকজন অতিথি রয়েছেন ডাক্তার আব্দুল ওহাব মিনার, আপনার কাছে জানতে চাইবো যে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। একই প্রশ্ন আপনার কাছে, যে প্রার্থীদের পক্ষ থেকে যখন যাচ্ছেন ভোটারদের কাছে, তখন যে ভোটাররা কি ধরনের সাড়া দিচ্ছে আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে। মূলত আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং এটা আমার জন্মভূমি। আমি বাল্যকাল থেকেই মানুষের সাথে সম্পৃক্ত। আমি গল্প, কবিতা রচনা করি, আমি নাটক করেছি। তো মানুষের যে দুঃখ কষ্ট, এর সাথে আমি জেনেটিক্যালি ভেরি মাচ ইনভলভড। রাজনীতিটা অনেক পরের বিষয়। সো সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি এখানে জড়িত। আমার এই বাম দিকেই আমার একটা ক্লিনিক আছে, পটুয়াখালী ক্লিনিক। এটা আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখন এই ক্লিনিকটা দিয়েছি। কেন দিয়েছি ক্লিনিকটা? যে এই জন্য যে আমাদের সময় কেরানি নৌকো ছিল, আমার বাড়ি থেকে 3 ঘন্টা লাগতো এখানে আসতে। ওই কেরানি নৌকোর মাঝে তো চিকিৎসা বড় অধিকার আছে, সে যাতে চিকিৎসাটা পায়। আমাকে যে রিক্সাওয়ালা
কালিকাপুর থেকে জুবলি স্কুলে নিত, সেটাতে এই চিকিৎসাটা পায়, এবং সেটা আমি করেছি। আপনার কাছে জানতে চাইবো যে আসলে যখন প্রার্থী হয়ে যখন ভোটারদের কাছে যাচ্ছেন, তারা কি বলছেন, তারা কি সাড়া দিচ্ছেন আপনাদের ডাকে? সেটাই বলছি যে এইটা আমার দীর্ঘদিনের একটা ফসল, আমি বুনেছি, তার রেজাল্ট পরে উপযুক্ত একটা সময় 2024 সালে যে গণঅভ্যুত্থানটা হয়, এটা কেন হয়েছিল? এটা হয়েছিল এই জন্য যে স্বাধীনতার 53-54 বছর পরে মানুষ যে মৌলিক অধিকার, সমস্যা এবং তার অধিকার, এটা সে পায়নি। তো ওইটার পরে এখন কিন্তু সম্পূর্ণ জিনিসটা ওলটপালট হয়ে গেছে। আগে যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি এখন আর নাই। 6 কোটির মতো নতুন ভোটার আছে। এই নতুন ভোটারদের ভোটগুলো, তারুণ্যের ভোটগুলো কোন দিকে যাবে, এবং তারা এখন প্রার্থীকে ভোট দেবে, নট সেই দল, বৃহৎ দল বলতে আসলে কিছু নাই। তো সেই জন্য আমরা আপনাকে ধন্যবাদ। এবং আমি শেষ প্রশ্ন করব জামায়াতে ইসলামের পৌর শাখার যে কর্মপরিষদ সদস্য রয়েছেন, তার কাছে যে আসলে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? জয়ের উপরে আমরা আল্লাহর উপরে ভরসা করে শতভাগ আশাবাদী। কারণ হলো বাংলাদেশের জনগণ, আমরা ইতিমধ্যেই বলেছি যে এই যে দেখুন, সর্বশেষ আমাদের যে প্রধান দল বিএনপি, তারা তাদের প্রার্থীর ঘোষণা করেছে। দলের মধ্যে গ্রুপিংয়ের কারণে ইতিমধ্যে খুন সহ হামলা, তাদের মধ্যে গ্রুপিং সংঘর্ষ হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী সম্পূর্ণ গ্রুপিং মুক্ত একটি সংগঠন, জামাত ইসলামী চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী, আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা এসেছেন প্রার্থীর পক্ষ হয়ে কিংবা প্রার্থী, তারা বলছেন যে তারা যেমন ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এবং জয়ের ব্যাপারেও তারা প্রত্যাশী, আশা করছেন। তো এতটুকুই ছিল এখানে। এরপরে আমরা পরবর্তী বুলেটিন 9টায় দেখা হবে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস।